বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। হঠাৎ জেলের মধ্যে একটা উৎসবের মেজাজ এসে গেল। নতুন সরকার নাকি রাজনৈতিকভাবে নকশালবন্দিদের মোকাবেলা করবেন। বাইরে এখন বন্দিমুক্তি আন্দোলন চলছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু নকশালপন্থীদের যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছে, কিংবা এদের মেরুদণ্ডটি ভেঙে দেওয়ার কাজ শেষ হয়ে যাওয়ায় জেলে রাখার দরকার নেই। কিভাবে কখন মুক্তি দেওয়া হবে তা নিয়ে আলাপ আলোচনা চলছিল। আদালতে যেসব মামলা চলছিল তা সরকার পক্ষ তুলে নেবার সিদ্ধান্ত নিল। সরকারের এই উদারতায় নানান মহলে নানান প্রতিক্রিয়া হলেও বন্দীরা স্বাভাবিকভাবে খুশি হলো। এর মধ্যে জেলের সেই কর্তা ব্যক্তি অনিমেষের কাছে এসেছিলেন। ভদ্রলোক যে কেন অনিমেষকে পছন্দ করে তা বুঝতে পারে না। এসে বললেন, ব্যাস হয়ে গেল, আপনাদের জেলবাস পর্ব সমাপ্ত। অনিমেষ হেসে বলল, কোনো মানে হয় না, ধরলই বা কেন, ছাড়ছেই বা কেন। আপনাকে দুটো খবর দিতে। এক ভদ্রমহিলা প্রায়ই আসছেন আপনার খবর নিতে। আপনি কারোর সঙ্গে দেখা করতে চান না জেনে এসে বিরক্ত হয়নি। গতকাল এসে জানতে চাইলেন যে আপনার মুক্তি কবে পাবেন। আপনি কি বললেন? শক্ত হয়ে গেল অনিমেষ। আমাদের কাছে কোনো সঠিক খবর আসেনি। আমি সামনের সপ্তাহে ওকে আবার আসতে বললাম। তারপর একটু ভদ্রলোক জিজ্ঞেস করলেন, যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞাসা করছি, উনি আপনার কে হন? অনিমেষ মাথা নাড়ল। ছেড়ে দিন এসব কথা। আর একটা খবর কি যেন বলছিলেন? আর কেউ আমার খবর নিতে আসছে নাকি? ভদ্রলোক বললেন, না না, আর কেউ আসেনি। আমি একজনের আন্তরিক ধন্যবাদ এবং আশীর্বাদ আপনাকে পৌঁছে দিচ্ছি। কার কথা বলছেন? দীপকের মা। দীপক? অনিমেষ অবাক হয়ে ডান দিকে তাকালো। যে ছেলেটির নাম সে দীপক, ওর মনেই ছিল না। এখনও দীপকের মা প্রতি সপ্তাহে আসেন। ওকে তখন বাইরে নিয়ে যাওয়া হয়। মহিলা ছেলেকে খাইয়ে যান কাঁদতে কাঁদতে, কিন্তু তিনি কোনো কারণে তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এই বোধবুদ্ধিহীন ছেলেটি একটি নামের অধিকারী, তাই খেয়াল ছিল না অনিমেষের। ভদ্রলোক বললেন, আপনার কথা ওকে আমি বলেছি। আপনার এক ঘরে থাকেন, আপনি ওর সঙ্গে কথা বলেন, ও সাড়া না পেয়েও। একমাত্র আপনি যখন কথা বলেন তখন ওর দৃষ্টি খানিকটা স্বচ্ছন্দ হয়। এসব শুনে মহিলা আপনার কথা জানতে চাইছিলেন। শোনার পর আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী। যখন জানলেন আপনি কারোর সঙ্গে কথা বলতে চান না, তখন আমাকে ওই কথাগুলো জানাতে হলো। অনিমেষ হাসল। এছাড়া সে আর কী করতে পারে? তার নিজের শরীরে যা অবস্থা, তাতে এই কথা স্পষ্ট যে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই অবস্থায় ছেলেটির কোনো উপকারেই সে আসতে পারে না। কথা বলছে নিজের প্রয়োজনে। একা মুখ বন্ধ করে থাকলে সে এতদিনে পাগল হয়ে যেত। কিন্তু তার পরের দিনই এমন চমক ওদের জন্য অপেক্ষা করছে কল্পনাও আসেনি তার। দুজন সিপাহী সাত সকালে ওদের সেল থেকে বের করে নিয়ে এলো বাইরে। অনিমেষকে কোলে করে নিয়ে যাচ্ছিল ওরা। দুপা ঝুলছে। সঙ্গী ছেলেটি, যার নাম দীপক, হাঁটছিল উদাস পায়ে। অফিস ঘরে বসার পর ওদের খবরটা জানানো হলো। সরকার দয়া পরবশত হয়ে ওদের বিরুদ্ধে আনিত সকল রকম অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন এবং সেই সঙ্গে আশা করছেন ভারতবর্ষের দায়িত্ববান নাগরিক হিসাবে তারা বাকি জীবনটা কাটাবেন। মুক্তি? খবরটা শুনে অনিমেষ একটু উত্তেজিত হলো না। এই মুক্তি নিয়ে কি হবে? এতদিন মনে মনে এই দিনটার আশঙ্কা করেছিল সে। এখন সে কি করবে? চোখ বন্ধ করল অনিমেষ। এভাবে সে মুক্তি চায়নি কখনো। দীপকের এই খবরে কোনো প্রতিক্রিয়া হলো না। আর হাজারটা শব্দের মতো মুক্তি শব্দটা আলাদা কোনো মানে নেই ওর কাছে। শূন্য দৃষ্টি মিলে সে দাঁড়িয়েছিল অনিমেষের গা ঘেঁষে। এই দৃষ্টিটা সম্প্রতি ওর মধ্যে দেখা যাচ্ছে। তৃতীয় কোনো মানুষ হলে তার অস্তিত্ব বোধহয় অনুভব করে দীপক। কারণ সেই সময় সে অনিমেষের কাছ ছাড়া হতে চায় না। ব্যাপারটা ওর পরিবারের লোকজনের জানা দরকার। দীপকের চেতনা ফিরে আসবার একটা সূত্র হিসেবে এটাকে ডাক্তাররা কাজে লাগাতে পারে। কাগজপত্রে যখন তাদের মুক্তির ব্যাপারটা আইনসম্মত করা হচ্ছিল, তখন সেই ভদ্রলোক এলেন। আপনি কোথায় যাবেন, কিছু ঠিক করেছেন? না, কিন্তু কোথাও তো যেতে হবে। দেখি, এখান থেকে বের হয়ে তারপর ভাবব। বুঝলাম, কিন্তু আপনি তো একজন সুস্থ মানুষের মতো ঘুরে বেরিয়ে চলতে পারবেন না। আমি আপনার হয়ে সেই আশ্রম খুঁজে নিয়েছিলাম। কোন আশ্রমে? প্রতিবন্ধীদের। আপনাকে বলেছিলাম। ও হ্যাঁ, সেখানে যাওয়া যাবে? যাবে, কিন্তু এই মাসটা আপনাকে অপেক্ষা করতে হবে। এই মাসটা? হ্যাঁ, আর মাত্র 8 দিন আছে মাস শেষ হতে। এই কদিন আপনি যদি দীপকের সঙ্গে থাকেন তাহলে ওর মা খুব খুশি হবেন। দীপকের সঙ্গে?
অবাক হয়ে গেল অনিমেষ। দীপকের সঙ্গে থাকার কথা উঠে কি করে? সামান্য পরিচয় যেখানে নেই সে ঘাড় নাড়ল। না না, তা হয় না। ভদ্রলোক কাজ ঝাঁকালেন। বেশ, যা ভালো বোঝেন করবেন। আমি আশ্রমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। কিন্তু দীপকের মাকে এড়াতে পারল না অনিমেষ। একজন বয়স্ক মহিলা আছেন যাদের চেহারা এবং কথা এমন স্নেহময়ী জননী জননী ভাব থাকে যে ওদের মুখের উপর কথা বলা যায় না। দীপকের মা ঠিক সেই রকম একজন। তিনি ওর হাত ধরে বললেন, বাবা, আমি জানি তোমরা খুব অভিমানী হও, কিন্তু আমার দিকে তাকাও। যে ছেলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর যাকে নিয়ে যাচ্ছি সে এক মানুষ নয়। আমার তো পৃথিবীতে কেউ নাই, আমি কি নিয়ে থাকবো? অনিমেষ জবাব দিল না। মহিলা তখনও হাত ছাড়েনি। বললেন, আমি সব শুনেছি। তুমি না থাকলে আমার ছেলে মরে যেত। না, এটা সত্য নয়, আপনাকে বাড়িয়ে বলা হয়েছে। ভদ্রমহিলা মাথা নাড়লেন। পৃথিবীর সব চোখে ফাঁকি দেওয়া গেল মায়ের চোখে কিছুতেই ফাঁকি দিতে পারবে না। আমি এতদিন ধরে ওকে দেখে আসছি, ও আমাকে একদিনও চিনতে পারেনি। কেঁদে ফেললেন উনি। কিছুটা সময় লাগলো সামলাতে। তারপর অন্যরকম গলায় বললেন, কিন্তু তোমার পাশে কেমন সিটিয়ে দাঁড়িয়ে আছে দেখো। অনিমেষ হাসল। এটা একসঙ্গে থাকার অভ্যাস হয়ে গেছে। ভদ্রলোক বললেন, যাই হোক, ও তো একটা পাথর হয়েছিল, এতটুকু কম কি? অনিমেষ বলল, দীপক ভালো হয়ে যাবে। কথাটা বলেই কেমন যেন অন্তঃশ্বাস শূন্য মনে হলো। ভদ্রমহিলা সে কথায় কান দিলেন না মোটেই। বললেন, তোমার মা বাবা কোথায় থাকেন? অনিমেষ অস্বস্তির চোখে তাকালো। এসব প্রশ্ন করবেন না, এই সময় আমি কোনো আত্মীয় স্বজনের বোঝা হয়ে থাকতে চাই না। তাছাড়া ঠিক আছে, ভদ্রমহিলা ওকে থামিয়ে দিলেন। আমি তোমার কিছু জানতে চাই না। তুমি দীপকের সঙ্গে চলো, আমি জানবো। আমি 2 ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম, তোমরা দুজন মিলে আমার এক ছেলে হবে। অনিমেষ ভাববার সময় পেল না। ভদ্রমহিলার মধ্যে এমন তৎপরতা কাজ করছিল যে সে আর আপত্তি তুলতে পারছিল না। কোনো পরিচিত বাড়িতে গিয়ে তার দয়ার উপর নির্ভর করার চাইতে এটা অনেক বেশি শ্রেয় বলে মনে হলো। সে নিজে যাচ্ছে না, তাকে উনি আগ্রহ ভরে নিয়ে যাচ্ছেন। নিজের ছেলের সঙ্গে এই মমতা যতক্ষণ উনি তাকে দেখবেন ততক্ষণ কোনো অস্বস্তির কারণ হবে না। তাছাড়া এই কটা দিন চলে গেলেই সে আশ্রমে যেতে পারবে, ততদিনে তো মাথার উপর একটা ছাদ দরকার। ব্যবস্থা ভদ্রমহিলাই করলেন। 2 জন সিপাহী ওকে ধরে নিয়ে এলো বাইরে। সেখানে একটা গাড়ি অপেক্ষা করছিল, খুব পুরনো আমলের বৃদ্ধ গাড়ি। তার ড্রাইভারও গাড়ির চেহারার সঙ্গে মিল বেশ। অনিমেষের সঙ্গে সঙ্গে দীপক হেঁটে এলো। ভদ্রমহিলা এক হাতে অনিমেষকে, অন্য হাতে দীপককে ধরে রেখেছেন। গাড়িতে ওরা ওকে তুলে দিয়ে ফিরে গেল। ভদ্রমহিলা দীপককে উঠতে বললেন। চুপ করে দাঁড়িয়ে থাকলো। ভদ্রমহিলা আবার বললেন, খোকা ওঠ, গাড়িটা চিনতে পারছিস না? দীপক কথাগুলো শুনলো বলেই মনেই হলো না। 3-4 বার ডেকে ব্যর্থ হয়ে ভদ্রমহিলা বললেন, কি করি বলো তো বাবা? সিটের উপর হেলান দিয়ে বসতে পেরেছিল অনিমেষ। এবার ঝুঁকে হাত বাড়িয়ে সে দীপককে ধরল। এই গাড়িতে উঠে আসো। 2 বার ডাকতে দীপকের দৃষ্টি এদিকে ফিরল। অনিমেষ ওকে টানতেই ছেলেটি গাড়ির ভিতর ঝুঁকে পড়ল। তারপর কোনো রকম দ্বিরুক্তি না করে উঠে বসলো। খুব খুশি হলেন ভদ্রমহিলা। দেখো তো তোমার কথা কেমন শোনে ও। ছেলেটি সোজা হয়ে সিটে বসেছিল। তার একপাশে অনিমেষ, অন্যদিকে ভদ্রমহিলা। অনিমেষের সঙ্গে জিনিসপত্র বলতে কিছুই ছিল না। জেল থেকে বের হবার সময় সেই ভদ্রমহিলার আনুকূল্যে একটু ভদ্রস্থ হয়ে বেরোতে পেরেছে এই যা। কিন্তু গাড়ির সিটে বসেও নিজেকে খুব কুঁজো মনে হচ্ছিল। সে তুলনায় দীপক অনেক খাড়া। জেলের সীমা ছাড়িয়ে গাড়িটা বড় রাস্তায় পড়লে অনিমেষ অনেক পাখির ডাক শুনতে পেল। বেশ নির্জন রাস্তা, কলকাতা বলে মনেই হয় না। একেই কি কপাল বলে। অনিমেষ নিজের কথা ভাবছিল। একদিন পর জেল থেকে বেরিয়ে যার সঙ্গে যাচ্ছে তাদের কাছে যাওয়ার কোনো কথাই ছিল না। তবু যেতে হচ্ছে, যাচ্ছে, কিন্তু পালিয়ে যাতে অন্য সব রক্ষা পায়। বিবেক বা চক্ষু লজ্জার সুযোগ সে কিছুতেই নিতে চায় না। তার চেয়ে পথের আলাপ পথেই রেখে যাওয়ার মতো এই ভদ্রমহিলার বাড়িতে কটা দিন চোখ বুজে কাটিয়ে দেওয়া ঢের ভালো। রেসকোর্সের পাশ দিয়ে গাড়িটি সোজা হয়ে রবীন্দ্র সদনের সামনে। দূর থেকে রঙিন বাড়িটার দিকে তাকিয়ে অনিমেষ দীর্ঘশ্বাস ফেলল। কলকাতা একই রকম রয়ে গেছে। কোনো বড় শিল্পী অনুষ্ঠান হবে নিশ্চয়ই, না হলে এই সকালবেলা এত বড় লাইন কেন? ল্যান্সডাউন রোডে যে বাড়িটায় ওরা ঢুকলো সেটাই যে দীপকদের বাড়ি তা না দেখলে বিশ্বাস করা যায় না। গেট পেরিয়ে বিরাট লন, বাগান, তার পাশে ধবধবে সাদা দোতলা বাড়ি, নুড়ি পাথরের রাস্তা। ঘুরে গাড়িটা এসে দাঁড়াতেই 2-3 জন ঝিচাকর ছুটে এলো। দীপকের মা নামলেন গাড়ি থেকে। অনিমেষ লক্ষ্য করলো এর মধ্যেই ওর ভাবভঙ্গিতে একটা দৃঢ় মর্যাদাবোধ যোগ করেছে।
গম্ভীর গলায় বলল, একটা ইজি চেয়ার নিয়ে আয় আগে। চাকর মুখের দিকে চেয়ে হাঁ করে দাঁড়িয়েছিল কথাটা শুনে। উনি আবার ধমক দিলেন। ইজি চেয়ার আসতেই গলা নরম করে বললেন, অনিমেষ, তুমি আগে নামো, ওরা তোমাকে ধরুক। কর্মচারীরা এতক্ষণে বুঝে নিয়েছে ব্যাপারটা। খুব সন্তর্পণে ওরা অনিমেষকে নামিয়ে ইজি চেয়ারে শোয়ালো। কিন্তু মুশকিল হলো দীপককে নিয়ে। সে এমনি খাড়া হয়েই বসে আছে। শত ডাকেও তার সাড়া পাওয়া যাচ্ছে না। অনিমেষ 3-4 বার ডাকলেও সে তাকালো না। এবার ভদ্রমহিলা ঝুঁকে পড়ে ওর হাতে ধরে বলল, নেমে আয় খোকা, নিজের বাড়িতে এসেছিস তুই, আয় বাবা। দীপকের কোনো প্রতিক্রিয়া হলো না। ভদ্রমহিলা একটু ভেবে চাকরদের বলল, ওকে জোর করে নামা গাড়ি থেকে। এবার একটা কাঠের পুতুলের মতো নেমে এলো দীপক ওদের হাতে। নেমে এসে যেন কিছুটা সহজ হলো, কারণ অনিমেষ ইজি চেয়ারের পাশে ঘেঁষে দাঁড়ালো। ইজি চেয়ার নিয়ে চাকররা চলতে আরম্ভ করলে সেও সঙ্গ ধরল। দীপকের মা বলল, দেখলে অনিমেষ, ও তোমার কেমন বশ মেনেছে। অনিমেষে বুক ভার বোধ করলো। ভদ্রমহিলা প্রতি মুহূর্তে তাকে জড়াবার চেষ্টা করছে। এটা সে চায় না, কিন্তু এখন সে কথা বলার সময় নয়। সুন্দর সাজানো গোছানো বাড়ি। দোতলায় উঠে যে ঘরটা ইজি চেয়ারে নামলো, সেখানে সুন্দর খাট, চেয়ার, ঘরের দেওয়ালেও কালীঘাটের পটের 2টো ছবি টানানো। ঝি চাকরদের কাজ করতে যেতে বলে দীপককে ওর মা প্রায় জোর করে একটা চেয়ারে বসিয়ে বলল, অনিমেষ, তুমি একটু জিরিয়ে নাও, তারপর হাত মুখ ধুয়ে নেবে। অনিমেষ বলল, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? বাহ, ব্যস্ত হব না? একদিন পরে ছেলে এলো আর আমি ব্যস্ত হব না? কথা শেষ করতেই ডুকরে উঠল মহিলা, এবং শেষ পর্যন্ত কান্নাটা আর চেপে রাখতে পারলেন না তিনি। অনিমেষের কিচ্ছু করার নেই। সে দীপকের দিকে তাকালো। মায়ের কান্না দীপকের চোখে কোনো ছায়া ফেলছে না, স্থির হয়ে সামনে তাকিয়ে আছে। এই সময় দরজায় থপথপ শব্দ হলো। অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল অত্যন্ত বৃদ্ধা এক মহিলা খুব ধীরে ধীরে ঘরে ঢুকলেন। তারপরে এগিয়ে এসে দীপকের গায়ে হাত রেখে বললেন, কাঁদছো কেন বৌমা? ছেলে ফিরে এসেছে, এখন কি কাঁদতে আছে? আহা খোকা আমার কী রোগা হয়ে গেছে। দীপকের মা অনেক কষ্টে নিজেকে সামলাতে পারলেন। না মা, কাঁদছি না। কাঁদবো কেন? আমার এক ছেলে গেল আর 2 ছেলে ফিরল। একে দেখুন, এর নাম অনিমেষ, খোকাকে যে দেখাশোনা করতো। বৃদ্ধা মহিলা এবার শ্লথ পায়ে অনিমেষের কাছে এলেন। তোমার কথা শুনেছি বাবা, ভগবান তোমার মঙ্গল করুন। অনিমেষ হেসে ফেলল। মঙ্গল যা করার তিনি করেছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা মাথা নাড়লেন। ও কথা বলে না বাবা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমাকে দেখো না, স্বামীকে হারালাম তো সেই ছোট্টবেলায়, ছেলেকে জড়িয়ে ধরলাম। ছেলেকে হারালাম তো নাতিকে জড়িয়ে ধরলাম, এবার নাতিকে। কথা শেষ না হতেই বললেন, আমি কিন্তু এখনও আশা ছাড়িনি বাবা। বৌমা বলতো খোকা নাকি আর কখনো স্বাভাবিক হবে না। আবার কালকে এসে বলল ওনাকে একমাত্র তোমার ডাকেই সাড়া দেয়। তবে এবার দীপকের মা এগিয়ে এলেন। অনিমেষ, উনি দীপকের ঠাকুমা। অনিমেষ ঘাড় নাড়ল। আমি বুঝতে পেরেছি, আপনাকে প্রণাম করার ক্ষমতা আমার নেই। আমি আজকাল কোমর বাঁকাতে পারি না। থাক বাবা, যথেষ্ট হয়েছে। বৌমা, এদের খাবার ব্যবস্থা করো। অনিমেষ লক্ষ্য করল দীপকের মায়ের ব্যক্তিত্ব এই বৃদ্ধার কাছে কেমন নরম হয়ে যাচ্ছে। তিনি মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বৃদ্ধা আরেকটা চেয়ার নিয়ে ওর সামনে বসলেন। খোকা কি সত্যি তোমার ডাকে সাড়া দেয়? ঠিক সাড়া নয়, মাঝে মাঝে তাকায়। খুব ব্রাইট ছেলে ছিল। দেখো কি হলো, প্রেসিডেন্সিতে পড়তো, হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিল। ওর বাবাও খুব ভালো ছেলে ছিল, কিন্তু কখন যে কি হয়ে গেল। বাড়ি ফিরতে অনিয়ম করত। ওর মা বকাঝকা করলেও আমি বাধা দিতাম, বলতাম খোকা কখনো কোনো অন্যায় করতে পারে না। তারপর একদিন ও আর বাড়িতে ফিরল না। কি দুশ্চিন্তা আমাদের। হাসপাতালে খবর নেই, আত্মীয়দের বাড়িতে খবর নেই, ঘর পোড়া গরু। আমার কিছুতেই মন মানে না, কিছুই বুঝলাম না। দেশ তো স্বাধীন, তাকে আবার স্বাধীন করবি কি? সেই সময় পুলিশ এলো বাড়িতে, সব তল্লাশি করে কাগজপত্র পেল। যাওয়ার সময় বলে গেল সে নাকি নকশাল হয়েছে। কাগজে তখন এসব খুব ছাপা হচ্ছে। বুক আমার হিম হয়ে গেল। নকশাল মানে জানি, যারা পুলিশের গলা কাটে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আমাদের খোকা ওসব করেছে। একদিন রাত্রিরে টেলিফোনে এলো খোকার, বলল শত্রুরা তাকে ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। তার মাকে বলল বারান্দায় ফুলের টবে নাকি বোমা লুকানো আছে, সেগুলো নিয়ে ওর মা যদি 8 ঘন্টার মধ্যে না পৌঁছায় তাহলে ওরা মরে যাবে।
আমরা দুজন মিলে টপ ভেঙে দেখলাম সত্যি সত্যি সুন্দর প্যাক করা কতগুলো বাক্স বের হলো। ওর মা বলল সে যাবে, আমি বললাম না গেলে আমি যাব, কিন্তু কাউকে যেতে হলো না। বাড়ি থেকে বের হবার আগেই পুলিশ এলো। আমাদের টেলিফোন লাইনে যে আড়ি পাতা ছিল কে জানতো, তারা এসে বোমাগুলো নিয়ে গেল। 2-3 দিন বৌমাকে থানায় যেতে হয়েছিল এই জন্য। খোকাকে নাকি পুলিশ সে রাতে উদ্ধার করেছে। কী রকম করেছে তা তো দেখতেই পাচ্ছ। বৃদ্ধা নিঃশ্বাস ফেলে জোরে জোরে, তারপর হঠাৎ অনিমেষের হাত ধরে ধরা গলায় বললেন, সত্যি বলো তো বাবা, তোমরা কি নিজেদের ক্ষমতা জানতে না? অনিমেষ বৃদ্ধার মুখের দিকে তাকালো। বিবর্ণ মণি দুটো তার দিকে স্থির হয়ে আছে, মুখময় অজস্র ভাঁজ, সময়ের রেখাগুলো এখন স্পষ্ট। সে পরিষ্কার গলায় বলল, আমরা বিশ্বাস করি এভাবে মানুষের বেঁচে থাকা উচিত নয়। রাজা নেই, বিদেশি শাসক নেই, কিন্তু তাদের জায়গা নিয়েছে সামান্য কয়েকজন মানুষ, যাদের ইচ্ছে অনিচ্ছের উপর ভারতবাসীর দিন কাটছে। আমরা একটা রাস্তা খুঁজতে চেয়েছিলাম যা আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। বৃদ্ধা অসহিষ্ণু গলায় বলল, কিসের জোরে তোমরা এমনভাবে কোনো কিছু চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়লে? অনিমেষ বলল, বিশ্বাস। কিন্তু এই তো পরিণতি। খোকাকে দেখো, কোনো দিন ও মুখ ফুটে কথা বলতে পারবে কিনা সন্দেহ। তুমি কি কোনো দিন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে? তবে কি দাম এইরকম বিশ্বাসের? বৃদ্ধা নাতির হাত ধরলেন। এই প্রশ্নটা জেলে বসে অনিমেষ 1000 বার নিজেকে করেছে। হঠকারিতা থেকে কোনো সুন্দর সৃষ্টি হয় না, কিন্তু আজ এই সময় শিকার হওয়া মানুষের প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে সে উত্তর দিতে একটু অস্বস্তি বোধ করল না। বিশ্বাস যদি সত্য হয় তাহলে অনেক অসাধ্য সাধন করা যায়। আমরা করতে চেয়েছিলাম বলেই ভুলগুলো ধরা পড়েছে। আমাদের আগে কেউ করেনি বলে অন্ধকার পথ হাতড়ে বেড়াতে হয়েছে, কিন্তু আমাদের পরে যারা এই বিশ্বাস নিয়ে কাজ শুরু করবে তারা আমাদের ভুলগুলো থেকে অভিজ্ঞতা পাবে, ফলে তারা সফল হবেই। কিন্তু আগুনে হাত দিয়ে তো তোমাদের হাত পুড়ল, ঠিকই, তা থেকে মানুষ শিখলো আগুনকে কিভাবে ব্যবহার করতে হয়, এতটুকুই লাভ। বৃদ্ধা নড়েচড়ে বসলো। আমি এত সব বুঝি না, খোকার না হয় কোনো বোঝার শক্তি নেই, কিন্তু তোমার আফসোস হচ্ছে না? হচ্ছে, ভুলগুলো করলাম বলেই আফসোস হচ্ছে। অনিমেষের কথা শেষ হওয়া মাত্রই পায়ের আওয়াজ শোনা গেল। একটি মেয়ে হাতে ট্রেতে ঘরে ঢুকলো, পেছনে দীপকের মা। টেবিলে ট্রে সাজানো। অনিমেষ দেখতে পেল একটা বড় কাচের বাটিতে জল আর তার পাশে একটা ছোট্ট তোয়ালে রাখা। দীপকের মা বলল, তুমি মুখ হাত ধুয়ে নাও অনিমেষ। জেলবাস করে এতদিন অভ্যাস হয়েছিল তার কাছে, এই আপ্যায়ন রাজসিক মনে হলো। একটু সংকোচের সঙ্গে অনিমেষের হাত ধুয়ে তোয়ালেতে মুখ মুছলে মেয়েটি সেগুলো ফিরিয়ে নিয়ে গেল। দীপকের মা তখন আরেকটা ভেজা তোয়ালেতে দীপকের হাত মুখ পরম যত্নে মুছিয়ে দিচ্ছে। দীপক মূর্তির মতো সোজা হয়ে বসে আছে, তার চোখ অনিমেষের উপর। হঠাৎ অনিমেষের মনে একটা নতুন চিন্তা এলো। দীপক অভিনয় করছে না তো? সে সব বুঝে না বোঝার ভান করছে না তো? কথাটা মাথায় আসতেই শরীর শিরশির করে উঠল, এবং কিছু না ভেবেই সে একটু ঝুঁকে দীপককে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? ব্যাপারটা এত আকস্মিক দীপকের ঠাকুমা চমকে উঠল। দীপকের মায়ের হাত থেমে গেল। সবাই দীপকের মুখের দিকে তাকিয়ে, অথচ কোনো প্রতিক্রিয়া ঘটল না। দীপক চোখ সরালো, দৃষ্টি পাল্টালো না, শুধু ঠোঁট কেঁপে উঠে বলল, অনিমেষের মনে হলো। অনিমেষ ধীরে ধীরে যে চেয়ার থেকে নিজেকে এলিয়ে দিল। দীপকের ঠাকুমা জিজ্ঞাসা করলো, হঠাৎ কেমন জিজ্ঞাসা করলে কেন? অনিমেষ বলল, আমাদের পারিবারিক ডাক্তার একটু বাদেই আসবে, ওর সঙ্গে আলোচনা করে চিকিৎসা শুরু করব। তোমার কথা ওকে ফোনে বললাম, তোমাকেও উনি দেখবেন। কী লাভ হবে? এত হতাশ হচ্ছ কেন? বলা যায় না অপারেশন করে ওরা তোমাকে স্বাভাবিক করে দিতে পারে? না, আমি জানি তা কখনো হবে না। কথাটা বলতে বলতে অনিমেষের ডান হাত দিয়ে নিজের পায়ে ঠিক করতে গেল। বেকায়দায় পড়ে সেখানে ব্যথা লাগছে। তলপেটের নিচের শরীরটা তার ইচ্ছে মতো চলে না। বসবার সময় যদি সেগুলো বেকায়দায় থাকে প্রচণ্ড যন্ত্রণা হয়। ইজি চেয়ারে বসে থাকার দরুন বেশ কষ্ট হলো পা দুটিকে স্বাভাবিক করতে। সে চাইছিল না দীপকের মা ব্যাপারটা বুঝে তাকে সাহায্য করুক। এই সময় মেয়েটা খাবারের প্লেট নিয়ে ফিরে এলো, টোস্ট, ডিম সেদ্ধ আর দুটো সন্দেশ। অনিমেষের সামনে একটা টিপে এগিয়ে দিয়ে প্লেট রেখে মেয়েটি দীপকের খাবার এগিয়ে দিল। তারপর নিচু গলায় দীপকের মাকে কিছু জানালো। কথাটা শুনে তিনি চকিতে দীপককে দেখলেন।
তারপর মেয়েটিকে বললেন, তুই যা, আমি আসছি। অনিমেষ খাবারগুলোর দিকে তাকালো। অনেক অনেক বছর বাদে কেউ তাকে ভদ্রভাবে খাবার খেতে দিল। দীপকের ঠাকুমা তখন টোস্ট নিয়ে দীপকের মুখের সামনে ধরেছেন। সে মুখ খুলছে না, এক দৃষ্টিতে অনিমেষকে তখন থেকেই দেখে যাচ্ছে। অনেক অনুনয় পিঠে হাত বোলানো ব্যর্থ হলো। সে মুখ খুলল, কথা মাথায় না আনতেই পারছে না। অথচ দীপকের মা আগেও জেলে গিয়ে ছেলেকে খাইয়ে আসছে নিজের হাতে। অনিমেষের মনে হলো ঠাকুমার বদলে মা খাওয়ালে দীপক সহজেই খেত, কিন্তু কথাটা বলতে গিয়েই চুপ হয়ে গেল। বৃদ্ধা এতে যে আঘাত পাবেন তা সেটা নিঃসন্দেহ। দীপকের মা উঠে দাঁড়িয়ে বললেন, তুমি হাত গুটিয়ে আছো কেন? খাও। কথা শুনে অনিমেষ প্লেট থেকে একটা টোস্ট তুলে দীপকের দিকে চোখ রাখল। তারপর সেটা মুখের কাছে ধরে সামান্য হাঁ করতেই দীপকও যেন একে ভঙ্গিতেই মুখ খুলল। ওর ঠাকুমা সেই সুযোগেই খাবার তার মুখে গুজে দিতে অনিমেষ অনুকরণ করে চিবোতে লাগলো। দীপকের মা বলল, তোমার খুব বাধ্য হয়েছে দেখছি খোকা। ঠাকুমা বলল, হ্যাঁ, কি আশ্চর্য, দেখো এখন কি সুন্দর খাচ্ছে খোকা। দীপকের মা মাথা নেড়ে মেয়েটির সঙ্গে বেরিয়ে গেল। ঠাকুমা তখন নানা নাদুরে সংলাপ বলে নাতিকে খাইয়ে চলছে। অনিমেষের অস্তিত্ব এই মুহূর্তে আর যেন তার স্মরণও নেই। অনিমেষের খিদেও পেয়েছিল। প্লেট শেষ করে পুরো গ্লাস জল খেয়ে নিল। এই সময় দীপকের মা ফিরে এলো। উনি অনিমেষকে বলল, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। আমার সঙ্গে? অনিমেষ অবাক হলো। মাথা নাড়লেন মহিলা। দীপকের মুখে শেষ খাবারটুকু গুজে দিয়ে ঠাকুমা জিজ্ঞেস করলেন, ও এখানে আছে তা লোকে জানলো কি করে? জেলখানায় গেলেই তো জানা যায়, দীপকের মা জানালেন। অনিমেষ সোজা হয়ে বসার চেষ্টা করলো। নাম জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, মাধবীলতা। ঠাকুমা বলল, মেয়ে ছেলে চেনো নাকি তুমি? অনিমেষ তখন নিস্তব্ধ। মাধবীলতা এসেছে তার কাছে? বুকের মধ্যে একটা রিমঝিমে অনুভূতি শুরু হয়ে গেল তার। চট করে উঠে দাঁড়াতে গিয়ে কোনো রকমে দুহাতে টাল সামলালো সে। আর তখনই অদ্ভুত অবসাদ অনিমেষকে আচ্ছন্ন করলো, যে কারণে সে এতগুলো বছর মাধবীলতার সঙ্গে দেখা করেনি। নিজের এই পঙ্গু শরীরটাকে নিয়ে মাধবীলতার ভার হতে চায়নি। ঠিক সেই কারণেই এখন সে অস্থির হলো। আজ তার মুক্তির দিন, এ কথা মাধবীলতা জানতে পারল কী করে? অবশ্য তার খেয়ালে ছিল না জেলখানায় গেলেই যে কেউ তার বর্তমান ঠিকানা পেয়ে যেতে পারে। ভদ্রমহিলা তো সবাইকে জানিয়েই অনিমেষকে নিয়ে এসেছে। মাধবীলতা এখন তার অপেক্ষায় বাইরে অপেক্ষা করছে। তাদের মধ্যে জেলখানার লোহার গরাদ নেই, তবুও অনিমেষের সংকোচ হচ্ছিল। ঠাকুমা প্রশ্নটা আবার করতেই অনিমেষের চমক ভাঙল। সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। দীপকের মা বললেন, আমি কি মেয়েটাকে এখানে আসতে বলবো? অনিমেষ নিচু গলায় বলল, আমার পক্ষে তো না। না, ঠিক আছে, তুমি বসে থাকো, আমি ওকে এখানে আসতে বলছি। তোমার আত্মীয় না বন্ধু? আত্মীয়, অনিমেষ দ্রুত জবাব দিল। ও কি তোমাকে নিয়ে যেতে এসেছে? ঠাকুমার গলার স্বর অন্যরকম, একটু সতর্ক সন্দেহ সেখানে। আমি জানি না, যেই জেল থেকে ছেড়ে দিল অমনি সব এসে জুটেছে। এতদিন যখন জেলে কষ্ট পাচ্ছিলে তখন এরা যেত না? ঠাকুমা ফোঁস করে উঠল। দীপকের মা বলল, না, কেউ সঙ্গে দেখা করেনি বলেই তো জেলে শুনেছি। হয়তো আজ জেলে গিয়ে খবর পেয়ে এখানে এসেছে। ঠাকুমা দীপককে জড়িয়ে ধরলেন। যেই আসুক বলে দাও ও এখানেই থাকবে। ও কাছে না থাকলে আমাদের খোকাও ভালো হবে না। অনিমেষকে আমরা ছাড়তে পারবো না, বলে দিচ্ছি। দীপকের মা খানিক ইতস্তত করে বেরিয়ে গেলেন ঘর থেকে। অনিমেষ দেখল শুধু দীপক নয়, তার ঠাকুমা এখন তার মুখ থেকে চোখ সরাচ্ছেন না। সে আবার এই যে চেয়ারে হেলান দিল। মাধবীলতাকে কী বলবে সে? এই কবছরে সে কোনো খবর পায়নি। এখনও কি সে হোস্টেলে রয়েছে মাধবীলতা? একথা নিশ্চিত, মাধবীলতা বাড়িতে ফিরে যায়নি, কিংবা আর কাউকে জীবন সঙ্গী হিসাবেও নেয়নি। এখনও যদি হোস্টেলে থেকে থাকে তাহলে সেখানে অনিমেষের যাওয়ার প্রশ্নই ওঠে না। এ ধরনের গোপন লজ্জা অনিমেষকে আচ্ছন্ন করলো। অনেক দিন দেখা হয়নি। মাধবীলতার চেহারা এখন কেমন হয়েছে? সঙ্গে সঙ্গে একটা অপরাধ বোধ তাকে বিদ্ধ করলো। একটি মেয়ে সারা জীবন তার জন্য এত কিছু উপেক্ষা করলো, অথচ বিনিময়ে নিজের পঙ্গুত্ব ছাড়া সে কিছুই দিতে পারবে না তাকে। অনিমেষ দুহাতে মুখ ঢাকল। পায়ের শব্দ হচ্ছিল। দীপকের মায়ের গলায় শোনা গেল, আসুন। অনিমেষ অনেক চেষ্টায়
শক্তি সঞ্চয় করে মুখ তুলল। দরজায় মাধবীলতা দাঁড়িয়ে আছে, তার দিকে দৃষ্টি নিবদ্ধ। নিচের ঠোঁট দাঁত দিয়ে চেপে আছে সে। সমস্ত শরীর যেন তীরে কাঁপুনি এসে অনিমেষের চোখ এড়ালো না। অনিমেষ অবাক হয়ে মাধবীলতাকে দেখল। এ কাকে দেখছে সে? যেমন করে পাহাড় ভাঙা পাথরে চাই, নদীর জলের ঘষা খেয়ে মসৃণ চেহারা নিয়ে মাধবীলতা এখন দরজায় দাঁড়িয়ে। অল্প বয়সী পেলবতার বদলে রুক্ষ হাওয়া তার সর্বাঙ্গে। এই কবছরে সময় যেন অনেকগুলো বয়সের ভার তার শরীর চাপা দিয়েছে। চোখের কোলে কালি, হাত শীর্ণ, শরীরে একটা আটপৌরে শাড়ি, দীনতার চিহ্ন জড়িয়ে আছে। কাঁধে একটা কাপড়ের ব্যাগ ছাড়া আর কিছু অলংকার নেই মাধবীলতার কাছে। এত দূর থেকেও যেন অনিমেষ মাধবীলতার বুকে নিঃশ্বাস অনুভব করতে পারছিল। সে দেখল খুব দ্রুত মাধবীলতা নিজেকে সামলে নিচ্ছে। অনিমেষ প্রাণপণে নিজের চোখ দুটোকে শুকনো রাখার চেষ্টা করল। মাধবীলতা ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো। কখন ছাড়ল? সকালে। অনিমেষ নিজের গলায় অচেনা মনে হচ্ছিল। আজকে তো কথা ছিল না, হঠাৎ কি মনে হলো গিয়েই শুনতে পেলাম। হ্যাঁ, হঠাৎই হয়ে গেল। অনিমেষ দেখল মাধবীলতার চোখ তার পায়ের দিকে। সে দৃষ্টি ফেরাতে অন্য প্রসঙ্গে এলো। এরা আমাকে নিয়ে এসেছেন, খুব আদর যত্ন করছেন। ঠাকুমা বললেন, আমার এই নাতিটি অনিমেষের সঙ্গে এক ঘরে ছিল। পুলিশ তো সব কেড়ে নিয়েছে, কথা বলতে পারে না, কোনো অনুভূতি নেই, শুধু অনিমেষের উপর একটা টান আছে। মাধবীলতা ঘাড় ঘুরিয়ে দীপককে দেখল। দীপক তখনও অনিমেষের দিকেই তাকিয়ে আছে। দীপকের মা বললেন, তুমি দাঁড়িয়ে কেন? বসো। একটু অস্বস্তি নিয়েই মাধবীলতা অনিমেষের পাশের চেয়ারে বসলো। অনিমেষ আর চোখে দেখল মাধবীলতা সেই খেটে খাওয়া মেয়েদের মতো, যাদের কাছে সামান্য প্রসাধন বিলাসিতা ছাড়া কিছু নয়। ঠাকুমা বলল, তুমি ওকে জেলে দেখতে যেতে? মাধবীলতা মাথা নিচু করল। খবর নিতে যেতাম। দেখা হতো না? কেন? বৌমা তো খোকার সঙ্গে দেখা করে দিত, তোমাকে দিত না কেন? প্রশ্নটা শুনে মাধবীলতা একটু দ্বিধা নিয়েই বলল, হয়তো এক একজনের বেলা এক এক রকম নিয়ম। অনিমেষ দেখছিল মাধবীলতাকে। ওর কণ্ঠের হাড় বেরিয়ে গেছে, মুখে খসখসে ভাব। খুব অভিজ্ঞ ও বয়স্ক দেখাচ্ছে ওকে। এখন পর্যন্ত মাধবীলতা তার শরীর নিয়ে একটাও প্রশ্ন করেনি। মাঝে মাঝেই তাকাচ্ছে তার পায়ের দিকে, কিন্তু মুখে কিছু বলছে না। এ সময় চা নিয়ে এলো মেয়েটা। দীপকের মা নিজের কাপটি মাধবীলতার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও। মাধবী মাথা নেড়ে বলল, না, আমি খাবো না। কেন? আমি সকালে 1 কাপ খাই, বেশি খেলে শরীর খারাপ লাগে। ও। অনিমেষ একটু অবাক হলো। সেই মাধবীলতাই কথা বলছে। রেস্টুরেন্টে বসে ওরা একসময় 8 ঘন্টা পর পর চা নিত। এর মধ্যে কেমন বয়স্ক মানুষের মতো কথা বলছে মাধবীলতা। চা খেতে খেতে দীপকের মা বলল, কিছু মনে করো না, তুমি করে বলছি তোমাকে। মাধবীলতা একটু শক্ত হলো, তারপর বলল, বলুন। তুমি কি অনিমেষকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ, কিন্তু অনিমেষ প্রতিবন্ধীদের একটা আশ্রমে যেতে চাইছিল। সত্যি বলতে কি, 7 দিন এখানে থাকতে ওকে জোর করে রাজি করিয়েছি। মাধবীলতা দাঁতে ঠোঁট চাপল, কথা বলল না। তোমার কাছে যাওয়ার কথা তো ও কিছু বলেনি? মাধবীলতা স্পষ্ট গলায় বলল, এটা আমাদের ব্যাপার। ও। দীপকের মা একটু অবাক হলেন, যেন আমি অবশ্য তোমাদের সম্পর্কটা কি তা জানি না। মাধবীলতা চকিতে অনিমেষের মুখের দিকে তাকালো, তাকে হেসে ফেলল। তারপর উজ্জ্বল মুখে দীপকের মাকে বলল, আমি ওকে নিয়ে যেতেই এসেছি। দীপকের মা অবাক হয়ে বলল, ও, আমি অবশ্য তোমাদের সম্পর্কটাতে কি যা জানি না। মাধবীলতা চকিতে অনিমেষের দিকে তাকালো, তাকে হেসে ফেলল। তারপর বলল, ওকে নিয়ে যাব। দীপকের মা ঠাকুমা একটু উষ্ণ গলায় বললেন, আমি বাবা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ওর কাছে গেলে খোকার উন্নতি হবে। আমরা খোকাকে যেমন চিকিৎসা করাবো, অনিমেষকেও তেমন সেবা যত্ন করব। ভদ্রতা না করেই বলছি, ওর থাকাটা আমাদের প্রয়োজনে কাজে লাগবে। তুমি ওর কে হও তাই স্পষ্ট করে বলতে পারছো না। তোমার সঙ্গে ওকে যেতে দেবো কেন? মাধবীলতা অনিমেষের মুখের দিকে তাকালো, তারপর সহজ গলায় জিজ্ঞাসা করলো, তুমি কি আমার সঙ্গে যাবে না? অনিমেষ এ প্রশ্নের কী উত্তর দেবে? এই মেয়েকে সে কখনো সুখের স্বপ্ন দেখাতে পারেনি।
জীবনের বাকি দিনগুলোতে আরও দুঃখের বোঝা চাপাতে চায়নি ওর উপর, কিন্তু মাধবীলতার মুখের দিকে তাকিয়ে তার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। সে দীপকের মায়ের দিকে তাকিয়ে হাসতে চাইল। আপনি চিন্তা করবেন না, দীপককে ভালো করে চিকিৎসা করালে ও নিশ্চয়ই সেরে যাবে। তুমি তাহলে যেতে চাইছো? হ্যাঁ। দুজন বয়স্ক মহিলা মুখে একসঙ্গে থমথমে হয়ে গেল। এবার অনিমেষ মাধবীলতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাব? আমাদের বাসায় বেলগাছিয়া। তুমি জানো নিশ্চয়ই আমি হাঁটতে পারি না, জীবনে কখনো হাঁটতে পারবো না। জানি, জেনেই এসেছি। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।